হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি ফ্রম ডে টু ডে ব্লগ। আজকের ব্লগটা ইলিশ মাছ দেখিয়েই শুরু করেছি, কারণ অসময়ের ইলিশ তো তাই কদর বেশি। অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল বাড়িতে। যে আগের দিনের ব্লগটাতে তো শেয়ার করলাম যে বাবারা মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা পুরী যাচ্ছেন, সেহেতু জেঠু এসছে, তো সেই জন্যই এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো ইলিশ মাছের আমি এখন এই যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব, আর এদিকে হবে বিচা কলার তরকারি। তো আমি বিচা কলা, আলু, বেগুন এগুলোকে সেদ্ধ করে রেখেছি। আর মাছের তেল, ইলিশ মাছের যে তেল, ওটা একটু ভাজা করব। তো ইলিশ মাছগুলোকে তো আমি প্রথমে যেগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছি, আর বাকিগুলোকে বক্সে ভরে ওগুলো ফ্রিজে রেখে দেবো। তো আমার মতো কারা কারো করো এটা জানাবে যে ইলিশ মাছের তেল ভাজার সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও। আমার তো বেশ ভালোই লাগে ইলিশ মাছের তেলে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে কি হয়, টেস্টটাও ভালো হয় এবং স্মেলটাও খুব ভালো হয়। তারপর ওই একই তেলে আমি মাছগুলো ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যেই একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে ফোড়ন দেওয়ার পর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি এটা একটু জাস্ট কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এবং পরিমাণ মতো যতটা নুন লাগবে ততটা নুন দিলাম। আর এখানে ওই মশলার মধ্যেই আমি আলুগুলোকে কষিয়ে ভেজে নিয়েছি। তো ফ্লেমটা লো করে আমি ওই ঝোলটা চাপিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমি এদিকে বিচে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সত্যি বলতে বিচে কলা ঠিকই, মানে কলাটার নাম বিচে কলা ঠিকই, কিন্তু এই বিচে কলার তরকারির মধ্যে যদি ওই বীজ থাকে না, আমার একদমই ভালো লাগে না খেতে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসা থেকে আমি দেখেছি ওরা একটু বীজ খেতে পছন্দ করে। মানে কলার মধ্যে বলে কি যে বিচা কলাতে যদি বিচাই না থাকলো তাহলে আর সেটাকে কেন বিচা কলা বলবে। কিন্তু ওই খাওয়ার সময় যে মুখে পড়ে এটা আমার ভীষণ বিচ্ছিরি লাগে। তো সেই জন্য আমি এই বীজগুলোকে যতটা পারি, মানে সবটাই, কিছু কিছু তাও রয়ে যায়, তবু যতটা পারি আমি বের করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে আমার বিচা কলাগুলো হয়ে গেছে। আর এদিকে এই যে মশলাটা যে লো ফ্লেমে কষাতে দিয়েছিলাম আলু আর মশলাটাকে, তো সেটাও এদিকে প্রায় কষানো হয়ে গেছে। তো এই রান্নার মধ্যে তো তেমন আহামরি কিছু মশলা লাগে না, তো এই একদম অল্প মশলা দিয়েই করলাম। তো আমি অন্যান্য কোনো বারে করলে অবশ্য টমেটোটা দিই না, এবারে একটু কালারের জন্যই টমেটোটা অ্যাড করলাম। আর এখানে মেনলি যে মশলাটা লাগে, আমি ওই গোবিন্দভোগ চালকে একটুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওই গোবিন্দভোগ চালের বাটা দিয়েই আজকে ইলিশ মাছের ঝোলটা আমি করব। তো বেগুন আর ইলিশ মাছগুলোকে আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। তো ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এখানে বেগুন আর ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো তোমরা কারা কারা এইভাবে করো একটু জানিও। আমি আগে এমনিই করতাম, তবে একদিন ইউটিউবে একটা ভিডিও দেখার পর আমি একবার মানে টেস্ট করেছিলাম যে ওইভাবে রান্না করে, তো ভীষণ ভালো লেগেছিল। তো তারপর থেকে আমি যখনই ইলিশ মাছের পাতলা ঝোল করি তখন আমি একটু গোবিন্দভোগ চালটা বেটে দিই। তো দেখো এখানে আমার ইলিশ মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। আজকে তেমন কিছু রান্না করছি না, তো হালকা পাতলাই রান্না করছি, যেহেতু দুজন আছি আমরা বাড়িতে, তো সেই জন্যই। তারপর আমি বিকেলে একটু ছাদে এসেছিলাম জামা কাপড় গোটানোর জন্য। তো মাঝখানে দুপুরবেলাতে এত বৃষ্টি হয়েছিল, তো চারিদিকে দেখো পুকুরগুলো পুরো সমান হয়ে গেছে, মানে নিচে চারিদিকে জল। এই যে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ পুকুরটা, দুটো পুকুর সমান হয়ে গেছে, মানে এধার থেকে ওধারে জল পাস করছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, প্রচণ্ড অতিরিক্ত। কিছু কিছু জায়গাতে তো শিলাবৃষ্টিও হয়েছে শুনেছি, খড়গপুরের ওদিকে। তো আমাদের এদিকে এটা হয়নি ঠিকই, কিন্তু লাগাতার প্রায় 1.5-2 ঘন্টা বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হওয়ার জন্য পুকুরগুলো সমস্তটা ডুবে গেছে, আর চারিদিকে তো ভেজা কাদা। তো যেটা হয় বৃষ্টি হলে, ওগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। তো রাকেশ যেহেতু বাড়ি আসবে কয়েকদিনের মধ্যে, তাই ভাবলাম নিজেকে একটু পরিপাটি করে রাখাটাই বেস্ট হবে। হাজব্যান্ড এতদিন পর, ও আসছে প্রায় 1 বছর বাদে বাড়ি, আর আমার সাথে তো দেখা হচ্ছে প্রায় 7 মাস পর। তো সেই জন্যই একটু নিজেকে পরিপাটি করার জন্য পার্লারে এসেছিলাম। তো একটু হেয়ার কাটিং, একটু ফেসিয়াল, আইব্রো এগুলোই করব। তো তারপর ওগুলো হওয়ার পর আসার সময় ভাবলাম রাতে আর ডিনার গিয়ে বানাবো না, অনেকটা লেট হয়ে গেছে, তাই আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে তারপর বাড়ি এলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ারটিকে সাবস্ক্রাইব করো।